সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সাংবাদিক সম্মেলন কৃষক ভবনে সাংবাদিক সম্মেলন। সহসভাপতি দেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রাক্তন সাংসদ আমরারাম আলী, প্রাক্তন সাংসদ হানানুল্লাহ, তিনি এর আগের দিন এবং কালকে উপস্থিত ছিলেন। আজকে তিনি চলে যাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি অমর দেববর্মা এবং আমাদের আরেকজন সম্পাদক মন্ডলের সদস্য বাবল দেবনাথ। আমরা কালকের মিটিং এর যে বিষয়বস্তু আপনাদের জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমাদের সম্প্রতি কেন্দ্রীয় কমিটিরও সভা চলে হয়েছে, সেই সভার বিষয়বস্তু সহ হানানুল্লাহ বিস্তৃতভাবে বলবেন। আমি রাজ্যের বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আপনারা জানেন যে এই সময় যে প্রলয়ঙ্করী যে বন্যা হয়ে গেল 16 দিন আগে, তাতে 20 জন প্রাণ গেছে আগে। আমরা দুঃখিত যে আমাদের আরেকজন কর্মী গতকাল প্রয়াত হয়েছেন, যে সোনামুড়ার বেজিমারা সাহসী যুবক জহির উদ্দিন, 35 বছর বয়স। সে বেজিমারা এলাকায় আমরা এদিন গিয়েছিলাম, আমাদের টিম যখন গিয়েছিল, আপনারা কৃষ্ণপ্রসাদ আমাদের সাথে সারাক্ষণ ছিলেন। তাকে একটা অজানা পোকা কামড় দিয়েছে, যে ব্যথা অনুভব করছে। এটার বিষাক্তই সে ব্যাপারটা খেয়াল করেনি, পরে হাসপাতালে ভর্তি হয়েছে, গতকালকে সে প্রয়াত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণে। আমরা এই বন্যার পরেই প্রথম চিফ সেক্রেটারির কাছে আমরা তুলে ধরি আমাদের 14 দফা দাবি ছিল বিষয়গুলো নিয়ে, কিন্তু দেখা যায় তিনি স্বীকার করেছিলেন, আমরা যথার্থভাবে তুলে ধরেছেন। এরপর আমরা এটা আমাদের কেন্দ্রীয় কমিটিতে জানাই। কেন্দ্রীয় কমিটি দ্রুততার সঙ্গে ত্রিপুরার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের সহসভাপতি আমরারাম এমপি এবং আমাদের অর্থ সচিব পি কৃষ্ণপ্রসাদ এবং আমাদের রাজ্যের টিম সহ আমরা এই সোনামুড়া মহকুমার 3টি জায়গা, নলছড়, মেলাগড় এবং সোনামুড়া বেজিমারা, বিলোনিয়া মহকুমা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমরা যাই এবং একটি সীমান্ত গ্রাম যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, 300 পরিবার, তারা প্রায় পুরোটাই জলমগ্ন ছিল। আমজাদনগর, এটা আমরা যাই দেখি। এরপরে আমরা যাই সেখানে শান্তিবাজার মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মণিপুর। এরপরে তারা চলে যান। ওই দিন রাত্রে বেলায় তার ছিল যে আমরা আমাদের রাজ্য টিমের পক্ষ থেকে আমরা উদয়পুর, তারপরে অমরপুর, সাবরুম, এই বন্যা দুর্গত এলাকাগুলো একেবারে সরজমিনে গিয়ে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলি। তার অভিজ্ঞতার কারণে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন, এই বিষয়গুলো আমরা বিস্তৃত দিয়েছি। তার ভিত্তিতে আমরা আমাদের রাজ্য কমিটি থেকে টোটাল পরিস্থিতি নিয়ে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে 12 দফা দাবি এটা আপনাদের কাছে আজকে বলা হবে। আমরা যেটা দেখেছি তাতে যে ক্ষতি আমাদের হয়েছে, মাঠের পরিমাণ 1 ফুটা চিহ্ন নেই ফসলের, সবচেয়ে ক্ষেত সবটাই একেবারে নষ্ট হয়ে গেছে। এই গোটা রাজ্যের মধ্যে প্রায় আমাদের রিপোর্ট হয়েছে 90% ফসল সবটাই নষ্ট হয়ে গেছে। জমিতে এইভাবে পলি পড়েছে, বালি পড়েছে এবং বিভিন্ন গাছেইছে। তাতে এই জমি পুনরুদ্ধার না করলে আবার ফসল করা যাবে না। পুকুর, বন্যা দুর্গত এলাকায় পুকুর, লেক যা আছে কিচ্ছু নেই, সমস্ত মাছ চলে গেছে। কালকে আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে শুধু অমরপুর সাব ডিভিশনে 300-র উপরে গরু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, 580টি ছাগল নিয়ে গেছে।
বন্যায় ভাসে। পোল্ট্রি প্রায় 3 থেকে 4,000 পোল্ট্রি যে মুরগি ছিল তা ভাসিয়ে নিয়ে গেছে। হাঁস চিহ্ন নেই। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। আমরা ভিজিট করেছি, বলছে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছে, বলছে আমরা অন্য জিনিস না দেন, জলের বোতল দিয়ে যাবে যাতে আমরা খেতে পারি। বাপুর রাঙ্গামাটি এই জায়গাগুলি দিয়ে আমাদের কাছে বলেছে, এবং কিছু প্রতিনিধি যারা গিয়েছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকে তার এই দাবি দাবি করেছে যে আমরা অন্য জিনিস চাইলে জল খাবারটা নিয়ে আসে। গরুর কোনো খাদ্য নেই। এটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখানে সংক্ষেপে যে কথা বলা, সরকার দেখছি ছবি ভালো করে তুলছে, কারা কারা ত্রাণ দিল, কি করলো, এবং এটা আবার বিভিন্ন খবরের কাগজ কাগজে ভালো করে প্রচার হচ্ছে। মুখ্যমন্ত্রী বন্যার সময়তে হেলিকপ্টারে করে কিছু জায়গা করেছে। এরপরে কিন্তু আমরা না মন্ত্রিসভার সদস্যরা, না মুখ্যমন্ত্রী, না সরকারি দলের কোনো প্রতিনিধি, তারা কাউকে কিন্তু আমরা পাইনি। আমরা প্রথম দিন থেকে এই 19 তারিখে যে বন্যা হয়েছে তার থেকে আমরা কিন্তু মাঠে আছি, আমাদের স্থানীয় স্তরের কর্মীরা, এবং আমরা কেন্দ্রীয় রাজ্য সবাই আমরা গেছি। এবং আমরা বলবো সরকারি ত্রাণের চেয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটা নতুন দেখা ত্রিপুরায়, এত মানুষ। আমি দেখলাম আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ করেছিলেন উপকান্ত মাঠে, আমাকে রিপোর্ট করলো। ওদিন রাত্রেবেলা বলেছিল যে 7-8 ট্রাক হবে, এখন বলছে 10 ট্রাকের উপরে মানুষ এনে দিয়েছে। তারা একটু বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছে। আপনারা জানবেন ভালো করে কোথায় সরকারের ত্রাণ, কোথায় মুখ্যমন্ত্রী বিধানসভায় 500 কোটি টাকা দেবে বলেছে। এটা তো রহস্য। তাই আমরা ইমিডিয়েটলি দাবি করছি কেন্দ্রীয় সরকারকে, এটা আমাদের সাংসদ যেদিন এসেছিলেন তিনিও বলেছেন, এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারের পক্ষেও এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। ইমিডিয়েটলি অন্তত 15,000 কোটি টাকা দিতে হবে ত্রিপুরার কৃষিকে পুনর্গঠন করা, এটাকে পুনর্গঠন করা। বাড়ির পরে বাড়ি, এক বাড়িতে কোনো ঘর নেই, এরকম অনেক গর্বে দেখেছি। তারা কোথায় থাকবে? এরকম প্রায় এখন প্রথম ছিল 3,500, এখন 5,000 উপরে বাড়ি, এরকম ইনফরমেশন আমাদের কাছে এসেছে, যেগুলো একেবারে ধ্বংস হয়েছে। উপজাতি এলাকায় জল যায়নি, কিন্তু ধসে এই যে 32 জন মারা গেছে, 22 জন মারা গেছে শুধু ধসে। এখনো এই ধসে মানুষ মরছে। ওই দিন আমরা গেলাম সামনের একটা জায়গায়, যদি রাত্রেবেলা হতো এখানেও মারা যেত, কিন্তু সরকারের তো কোনো প্রতিনিধি কোন জায়গায় আমরাও পাইনি। আমাদের যে 8টি জেলার আমাদের সম্পাদকরা কালকে রিপোর্ট করেছে, কোন জায়গায় সরকারের কোনো ত্রাণ সাহায্য, একটা রিপোর্ট তারা পাঠাচ্ছেন, ঘরে বসে বসে অফিসাররা রিপোর্ট তৈরি করছেন। সরজমিনে কোনো তদন্ত নেই, সরজমিনে কোনো সার্ভে নেই, তবে কি করে বসে? এই নিয়ে আমরা এই দাবি সনদ উপস্থাপিত করছি আপনাদের মারফতে রাজ্যের মানুষের কাছে, এবং আমরা ঠিক করেছি কালকের মিটিং থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে 30 তারিখ রাজ্যের 23টি সাব ডিভিশনে, তার মধ্যে 8টি জেলা আছে, আমরা কৃষক সভা, আমরা ক্ষেত মজুরের সঙ্গে কথা বলবো, জিএমপির সঙ্গে কথা বলবো, কৃষক সংগঠনগুলিকে নিয়ে আমরা সর্বত্র এই বাধ্যবাধকতা দাবিতে বিক্ষোভ করবো, প্রচার আন্দোলনে যাব, এবং আগরতলা আমরা চেষ্টা করছি একটা বড় জমায়েত শেয়ার থেকে করার জন্য পুজোর আগে, যাতে করে আমরা সরকারকে বাধ্য করাতে পারি। কেন্দ্রীয় সরকার দায়িত্ব না নিলে ত্রিপুরা সরকারের যে বাজারে সম্ভব না। আমরা বারবার সরকারকে সহযোগিতা করার জন্য আমরা করতে চাই, কিন্তু সরকারের সর্বদলীয় মিটিং হয়েছে, এই মিটিং এর পরে তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের মিটিং এ এই সমস্ত প্রতিনিধিদের যে ক্ষোভ, এইটার মিটিং এ যা প্রতিফলিত হয়েছে তার ভিত্তিতেই আমরা এই দাবি সনদ কালকে মিটিং এ ঠিক করেছি,
এটার কপি আপনাদের কাছে আমরা দেব। আমাদের আমরা সেখানে এই আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই পরিস্থিতি নিয়ে চিঠি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর নেই। আরেকটা জিনিস জানাবো, শুধু ভিজিট না, আমরা ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় কমিটিকে সহজ করে আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন। তারা গত পরশুদিন আমাদের রাজ্যের বন্যার জন্য প্রাথমিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি 5 লক্ষ টাকা আমাদের রাজ্যকে পাঠিয়েছেন, যে যাতে বন্যা দুর্গত মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এটা দেখার জন্য। এবং দেশের অন্যান্য রাজ্য কমিটিগুলিকেও বলেছেন তারা, ত্রিপুরার আমাদের ব্যাংকের নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি, যে তারাও যাতে সাহায্য এগিয়ে দেন, যে আমরা আমাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়েও আমরা মানুষের কাছে যাবো, কিন্তু এটাতে কিছুই হবে না যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই পুরোপুরি ব্যবস্থা গ্রহণ না করে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা অপেক্ষা করবো কটা দিন, এরপরে আমরা সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ লাগাতার ভাবে সবগুলো সাবডিভিশনে আমরা বিক্ষোভ মিছিল করবো, আমরা সমস্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে। এই আমাদের মূল সিদ্ধান্ত। আর বাকি যা আছে আমাদের দুর্যোগের মধ্যে পড়েছে, 30-40 বছর আগে কেমন ছিল, এই দুর্যোগে আমাদের কৃষক সভা কি ভূমিকা নেবে, মানুষের পাশে দাঁড়াবার ক্ষেত্রেই হোক বা সরকারের কাছে গণ আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করাই হোক, এবং আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের কর্মসূচি আলোচনা করা, এটা আমাদের পবিত্র আপনাদের সামনে বলেছেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি, সারা রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছিলেন, প্রত্যেকে তার এলাকার অভিজ্ঞতা বলেছেন, এবং সেই অভিজ্ঞতা হচ্ছে খুবই করুণ। ধ্বংস হয়েছে, মানুষ মরেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এসব তো শুনলেন সংখ্যা, কিন্তু এর প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি আমার আশা করি আমরা কিন্তু প্রশাসন থেকে পাই। প্রশাসনের সবাই বলেছে প্রশাসনের কোন লোককে দেখা যায়, সাধারণত এরকম বিপর্যয়ের সময় প্রশাসনের এসডিও, বিডিও অফিস, নানা রকম পঞ্চায়েত অফিস সব তারা মাঠে নেমে যায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, কিন্তু সব জায়গায় রিপোর্ট হচ্ছে কোন প্রশাসন একবারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে মানবিক বোধ নেই। মানুষ যখন মরে এমনি মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো, সেই প্রশাসন দাঁড়ায়। তারপরে আমরা সর্বভারতীয় ভাবে এই বিষয়টাকে নিয়েছি এবং আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা তদন্ত করে আমরা এখন প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দেব। ইতিমধ্যে সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করেছেন, কিন্তু সরকারের কাছে যে আমাদের যে দাবি, সেখানে সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই। কারণ এই ক্ষতি, এইরকম ক্ষতিকে আমরা যেটা বলছি জাতীয় বিপদ, ন্যাশনাল ক্যালামিটি, তার ইতিহাসে এমন ঘটনা গত অর্ধ শতাব্দীতে হয়নি। এইরকম একটা সময়ে আমরা চাই যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন মিলে এর মোকাবেলা করুন। আর জাতীয় বিপর্যয় ঘোষণা না করলে সেই কিছু হবে না। কিছুই তো নেই, স্কুল বিল্ডিং ভেঙে গেছে, কয়েক হাজার বাড়ি ভেসে গেছে, তারপরে হচ্ছে রাস্তাঘাট বলে কিছু নেই, ফসল তো যা শুনলেন, যা কিছু সম্পদ সেসব তো গেছেই, তার সঙ্গে এই যে স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে। এইগুলোকে পুনর্গঠন করার জন্য যে দরকার, সেই জন্য আমরা দাবি করেছি যে এখানে সেই জন্য যে এখানে প্রশাসনিক ক্ষেত্রে একটা সহযোগিতা কেন্দ্র এবং রাজ্য সরকার। আমরা দাবি করেছি যে দিল্লির কাছে যে ন্যাশনাল ক্যালামিটি ঘোষণা করা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ত্রিপুরা সরকার তারা ঘোষণা করতে রাজি, জানি না কেন। মুখে বলছে ক্ষতির কথা, সব স্বীকার করছে আলোচনার সময়, কিন্তু রাষ্ট্রীয় আপনারা ঘোষণা করার দাবি করছে না। একটা ডবল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন ডুবে গেছে, আর একটা ইঞ্জিন তো তার পাশে দাঁড়াবে, টেনে নিয়ে যাবে, কিন্তু রাজ্য সরকারের
এখানে জানি না কেন হয়তো ভয় পাচ্ছে, এই দাবি করলে হয়তো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে, জানি না কি ভয়। মানুষ যখন চাইছে তার প্রতিনিধি যাবে রাজ্য সরকারের কাছে, জাতীয় বিপর্যয়ের কথা 25,000 কোটি টাকা নোকসান হয়েছে, তাহলে সে টাকা থেকে রাজ্য সরকার দেবে? রাজ্য সরকার কত টাকা নেই, এবং এগুলো কেন্দ্রের কাছে দেওয়া হবে না। আমরা দাবি করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা এই দাবি দিল্লি সরকারের কাছে আরো চাপ সৃষ্টি করবো এবং রাজ্যে আমাদের কর্মীরা আন্দোলন করবে যাতে এই দাবি পূরণ হয়। এটা ছিল আমাদের একটা অন্যতম এটা আলোচনা। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের কৃষক সভা সর্বভারতীয় কাউন্সিল মিটিং হয়েছে, জয়পুরে গত মাসে হয়েছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি, রাজ্যগুলোর পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা, বিস্তারিত আলোচনা করে আমরা কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা একটা জিনিস করেছি, নির্বাচনী পর্যালোচনা, যে ভারতবর্ষে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে মোদী সরকার যে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, মহিলা বিরোধী, আদিবাসী, শিডিউল কাস্ট বিরোধী, গরিব মানুষের যে দুশ্মন এবং বিশ্বাসঘাত, এই বিষয়টাকে কৃষক আন্দোলন প্রতিষ্ঠিত করেছে। 10 বছরের শাসন হচ্ছে কি আজকে দ্বিতীয় শাসনের 3 মাস হলো। এখন এই শাসনে যে সমস্ত কথা মোদী বলতো সব ভুলে গেছে, সবকো বিকাশ এখন আর নেই, সমস্ত মানুষের ভালো করার প্রশ্ন এখন নেই। এখন সেই জন্য মোদী সরকারের এই যে শাসন গত দুটো টার্ম আর এই 3 মাস, সমস্ত অংশের মানুষ বিপন্ন, কৃষকরা বিপন্ন, কৃষক আন্দোলন করছে, ফসলের ন্যায্য দাম চাই, স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো, এবং ঋণ কমিটি চাই, এই কৃষক আন্দোলন করেছে। কিন্তু নরেন্দ্র মোদীরা আন্দোলনের সামনে দাঁড়িয়ে তো 3টে কালা কানুন প্রত্যাহার করেছিল, তখন লিখে দিয়েছিল আমাদের যে আমরা বাকি দাবি নিয়ে আলোচনা। 3 বছর হয়ে গেল, সরকারের কোনো দেখা নেই। আমরা বারবার দাবি করছি সরকারের কাছে, মিটিং করো, আলোচনা করো, কি হবে এমএসপি, কৃষক আত্মহত্যা বাড়ছে, এখন 35 জন কৃষক প্রতিদিন আত্মহত্যা করছে, দিন আর চালায়, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তার ক্ষতিপূরণ নেই এই জন্য। কিন্তু এই সরকারের নীতি হচ্ছে কৃষকদের, তারা কৃষকের ভালো করবে না। আর গত নির্বাচনে যেহেতু কৃষকের কাছে একটা বড় থাপ্পড় খেয়েছে, সেখানে মোদী আরো কৃষকদের প্রতি বদলা নেওয়ার চেষ্টা করেছে। কারণ যেখানে মূল কৃষক আন্দোলন হয়েছিল 5টা রাজ্য, সেই রাজ্যের 38টা সিট বিজেপি দারুণভাবে এগুলো ব্যাপকভাবে জিতেছিল আগে। আর গোটা গ্রামাঞ্চল, পশ্চিম ভারতের গোটা গ্রামাঞ্চলের যদি আমি হিসাব করি, দেখেছি 159টা সিটে বিজেপি জিতেছে। তার মানে গ্রামের কৃষকরা থাকে, কৃষক, ক্ষেত মজুর, গরিব মানুষ, যাদের সঙ্গে মোদী বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিন্তু বিশ্বাসঘাতকতার বদলা নিয়েছে। বিজেপি হেরে গেছে। এত বড় পার্টি, বিশ্বের সেরা পার্টি, সর্ববৃহৎ পার্টি, কিন্তু লোকসভা নির্বাচনে মেজরিটি করতে পারে, 400 বার স্লোগান দিয়েও 250 করতে পারে। এখন শেষ পর্যন্ত সরকার করেছে 3য়-বার, কিন্তু আগে যেমন সরকার তো মোদী সরকার, এবার মোদী সরকার, এবার হচ্ছে এনডিএ সরকার। কারণ ট্যাক্স দিয়ে চলবে, বা তো খোলা হয়ে গেছে মোদী। এখন একদিকে কাঁধে ভর দিয়েছে চন্দ্রবাবু, আর একদিকে নীতিশ কুমার, দুজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে একটা সরকার বানিয়েছে এনডিএ সরকার। অর্থাৎ যে অহংকার, मैं मोदी है तो मुमकिन है, ये মানুষ একে ছুড়ে ফেলে দিয়েছে মিথ্যে কথা, জুমলাবাজিকে মানুষ প্রত্যাখ্যান করে। সেই জন্যই আজকে 300 দিন 3 মাস যখন এই সরকারের হয়েছে, 3য় সরকারের, এখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ দেখছে না, কোনো আশা দেখছে না, এর মধ্যে তার কোনো প্রতিক্রিয়া মানুষ দেখে। এই জন্যই আমরা ঠিক করেছি এই কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন আবার শুরু করব। যেহেতু কথা দিয়েছি, লিখিত চিঠি দেওয়ার পর সরকার 3 বছর যদি কথা না হবে, আমরা কি করবো? আন্দোলন করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা নেই। তো আমরা সেই জন্য ঠিক করেছি এই আন্দোলন করব। এবং আপনারা জানেন যে 384 যে ঘেরাও হয়েছিল দিল্লি, তা শুরু হয়েছিল 26শে নভেম্বর। এই 26শে নভেম্বর একটা ঐতিহাসিক দিবস হয়ে দাঁড়িয়েছে।
ওই দিনে যেমন গোটা ভারতবর্ষে কৃষকরা রাস্তায় নেমেছিল, আবার ওই দিনই ওই 4টে লেবার কোড জাতীয় শ্রমিকদেরকে গোলাম বানাবার চেষ্টা করেছে মোদী। সেই লেবার কোডের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিয়েছিল 10টা ট্রেড ইউনিয়ন। এই 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর আমাদের 500 সংগঠনের মোর্চা, কৃষকদের সংযুক্ত কিষাণ মোর্চা, এই কিষাণ এবং মজদুর মোর্চা মিলিতভাবে আমরা ওই 26শে নভেম্বরকে আবার মানুষের সামনে তুলে ধরা, যে 26শে নভেম্বর আন্দোলন শুরু হয়েছিল কিন্তু মোদী বিশ্বাসঘাতক গাদ্দার সে কথা রাখে। সেই জন্য আমরা 15 থেকে 25 নভেম্বর গোটা ভারতবর্ষের গ্রামে, শহরে, মোর্চায়, সব জায়গায় শ্রমিক কৃষক মিলে এগুলো প্রচার করা, বাবা তুলে ধরা, যে মোদী কিভাবে বেইমানি করছে, কিভাবে কথা দিয়ে কথা রাখে, একটু তুলে ধরা 15 থেকে 25। আর 26শে নভেম্বর সমস্ত রাজ্যের রাজধানীতে আমরা ব্যাপক সমাবেশ পালন করছি এই মোদীর বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য। হাজার হাজার কৃষক রাস্তায় নামবে। এটা হচ্ছে কি আমাদের আন্দোলন। ত্রিপুরাতেও আমরা করেছি এই আন্দোলন, যাতে ত্রিপুরা কর্মীরা করে। অসুবিধা আছে, ঘটনা আছে, অসুবিধার মধ্যেও কিন্তু দুশ্মনের বিরুদ্ধে লড়াই তো বন্ধ থাকবে না, সেই আন্দোলনের সিদ্ধান্ত তারা এখানে করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মোর্চা, সেই সংযুক্ত কিষাণ মোর্চা, যে গোটা ভারতবর্ষে 500 সংগঠন আমরা যে কৃষক আন্দোলন চালাচ্ছি, ত্রিপুরাতেও সেই সংযুক্ত কিষাণ মোর্চা আছে। প্রায় 500 সংগঠনের মধ্যে 15-20টা আছে এই রাজ্যে। সেই সংগঠনগুলোকে মানে একজন যুক্ত করে আমাদের কৃষক সভাকে আমাদের দিয়েছি, তারা যাতে তাদেরকে সংযুক্ত করে যুক্ত হবে। একদিকে কৃষক সভা যেমন তারা আন্দোলন করবে, কৃষক সভা, মজুর ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়ন, সিআই, তারা যেমন শ্রেণীগতভাবে গরিব মানুষের লড়াই চালাবে, পাশাপাশি সংযুক্ত মোর্চার যারা সাথী তাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চার কার্যকলাপও গোটা দেশে পরিচালনা করবে। এটাও হচ্ছে আমাদের কর্মসূচি। সেই কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। মানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করেছি, এই দাবি আমাদের আন্দোলন চলবে গোটা রাজ্যে, গ্রামে, গঞ্জে, শহরে সরকারের উপর চাপ সৃষ্টি করে, যাতে সরকার সক্রিয় হয়, সরকার যাতে পালাতে না হয়, বড় বড় কথা হয়, যাতে মানুষের প্রকৃতভাবে মানুষের কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের করা। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই আন্দোলন আমরা ঠিক করেছি এবং আশা করি আপনাদের সমর্থন নিয়েই আমরা এগোচ্ছি, মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিই। আপনাদের সহযোগিতা নিয়ে ত্রিপুরাতেও একটা মজবুত কৃষক আন্দোলন গড়ে তোলা, কৃষক সংগঠনকে আবার পুনর্গঠনের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নভেম্বর মাসে কৃষক সভার সদস্য সংগ্রহ করা, পুরো রাজ্যে কৃষক সভার সদস্য সংগ্রহ করা। গত বছরে যা মেম্বার হয়েছিল তার 10% বেশি কোটা কি সমস্ত গ্রামে গঞ্জে কৃষক সভা সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে নভেম্বর মাসে। সংগঠনটা পাশাপাশি গড়ে তবে তার নিয়ে আন্দোলন হবে, সেখানে সংগঠন গড়ে তোলার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আচ্ছা আনন্দবাবু, একটা বিষয়, তারা ইন্ডিয়া জোটে আছেন, আমরা সরকার কোনো জোটে নেই, কিন্তু আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনগুলোকে জোট সমর্থন করেছে। কারণ বিজেপি যেহেতু সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, দাবিকে নস্যাৎ করেছে, সেই জন্য এনডিএর বিভিন্ন দল তারা তাদের নির্বাচনী কর্মসূচিতে আমাদের দাবিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাই আমাদের আন্দোলন শুধু বিজেপির বিরুদ্ধে না, আমাদের আন্দোলন এনডিএর বিরুদ্ধে হবে যদি তারা আমাদের দাবি কার্যকরী না হয়। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, আমার কাজ চাই। আর আমার কৃষকরা পার্টি, আমরা কৃষক সমাজের প্রতিনিধি, কৃষকদের যা সমস্যা তাই নিয়ে আন্দোলন কি জন্য আমরা বলেছি যে এই যেমন আগামী গত নির্বাচনে যেমন গোটা ভারতবর্ষের কৃষকরা যেমন মোদীকে একটা শিক্ষা দিয়েছে, আমরা এবারে বলেছি সেই স্লোগানই বজায় আছে। 4টে রাজ্যের যে নির্বাচন হবে, সেই 4টে রাজ্যে আমাদের কৃষক সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হয়েছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত করেছি। আর আগামী 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমাদের সংযুক্ত মোর্চার মিটিং হবে। আমরা এই 500 সংগঠন আমরা একা কিছু সিদ্ধান্ত নিই, সবাই মিটিং করি, যুগতান্ত্রিকভাবে সিদ্ধান্ত হয়। তো 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমরা আরো এটা কমপ্লিট করবো। ইতিমধ্যে আমরা যে 4টে রাজ্যে ভোট হবে, সেই রাজ্যের যে এসকেএম এর মেম্বার 15-20-30 যা সংগঠন, তাদের রাজ্যভিত্তিক এসকেএম কনভেনশন করছি এবং সেখান থেকে সেই রাজ্যে বিজেপিকে হারাবার যে স্লোগান, সেই স্লোগানকে কার্যকরী করার জন্য
আমরা নির্দেশ দিয়েছি আমাদের কেন্দ্রীয় নেতারা ওই 4টে রাজ্যে এই রাজ্যের প্রচারে বিজেপিকে হারাবার যে স্লোগান সেই দিকে তারা পৌঁছাবে, এটা আমার আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণমুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12ই অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে।